আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনের সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ঐক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দাবি বিবেচনায় নিল ইসি, সরকার ও ইসির লক্ষণ ভালো নয় মন্তব্য ফখরুলের। নৌকার পক্ষে আওয়ামী লীগের সকলকে একসাথে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর, বিপক্ষে গেলে সাংগঠনিক ব্যবস্থা। ৮ বছর পর মাহমুদুল্লাহ টেস্ট সেঞ্চুরি, জিম্বাবুয়েকে ৪৪৩ রানের টার্গেট দিয়ে ঢাকা টেস্টের চালকের আসনে বাংলাদেশ। এবং প্রবাসী বাঙালিদের কৃষি চর্চার অনন্য ক্ষেত্র, ইস্ট লন্ডনের স্টেফেনি সিটি ফার্ম, কৃষি ও প্রকৃতির অপূর্ব সমন্বয়। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ইটালিতে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর বিয়ের খবর। আনোয়ার সিমেন্ট শীট, বসত বাড়িতেও ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। বিএনপির মনোনয়ন ফর্ম কিনতে আসা নেতাকর্মীদের মিছিলে পুলিশি বাধায় রণক্ষেত্রে পরিণত হয় নয়াপল্টন দলীয় কার্যালয় এলাকা। এ সময় নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, কাঁদানে গ্যাস নিক্ষেপ চলতে থাকে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের 2টি গাড়ি। বিস্তারিত মিথিলা নাজনীনের রিপোর্ট। মনোনয়ন ফর্ম কেনা এবং জমা দিতে আসা নেতাকর্মীদের মিছিলে পুলিশের বাধাকে কেন্দ্র করে এভাবেই রণক্ষেত্রে পরিণত হয় নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয় এলাকা। তাৎক্ষণিকভাবে বিষয়টির নিন্দা জানিয়ে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের কোনো গুজবে কান না দিয়ে বরং সুশৃঙ্খলভাবে ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। এই যে শান্তিপূর্ণ প্রাণের মেলা যেটি বসেছিল, সেই প্রাণের মেলার উপর তারা আঘাত করে তারাই অশান্তি সৃষ্টি করলো। শান্তিপূর্ণ অবস্থান করে যারা মনোনয়ন প্রত্যাশী ফর্ম কিনতে চান তারা ফর্ম কিনবেন এবং যারা জমা দিবেন তারা জমা দিবেন। দলীয় কার্যালয়ের 2 মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে নয়াপল্টনে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে বিএনপি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশন সংঘর্ষের ঘটনায় কি ব্যবস্থা নেয় তা দেখার জন্য আওয়ামী লীগ অপেক্ষা করছে। সংঘর্ষের ঘটনায় সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন পেছানোর জন্য তারা পরিকল্পিতভাবে নয়াপল্টনে
পুলিশের উপর হামলা চালিয়ে নিজেদের বীরত্ব জাহির করলো এবং যে ষড়যন্ত্র নির্বাচন বানচালের সেই ষড়যন্ত্রই কি তারা আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাই কি তারা শুরু করে দিলেন? ভিডিও ফুটেজ রয়ে গেছে, যারা এই অগ্নিসংযোগ করেছে তারা নিশ্চয়ই তাদের অপরাধ যেটা করেছে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে তৃতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছেন। এর আগে দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সেখানে আছেন রাহুল রায়, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাহুল, নয়াপল্টনের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। তাসমিন, আপনি তো বলছিলেন আজকে আসলে দুপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার যখন মনোনয়ন ফর্ম বিক্রি দিতে একটি বড় মিছিল নিয়ে এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন, তখনই কিন্তু আসলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয় এবং তখনই পুরো পল্টনে আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া চলে। একদম প্রায় ঘণ্টাব্যাপী সেই ধাওয়া পাল্টা দেওয়া চলে। তবে এর পরবর্তীতে আমরা দেখি যে পুলিশ আসলে এই কার্যালয়ের দুদিকে অবস্থান নিয়েছে এবং নেতাকর্মীরা এখানে অবস্থান নেয় এবং তারা বেশ কিছুক্ষণ মিছিল করতে থাকে। অনেক নেতাকর্মী এখানে জড়ো হয়েছিল। তবে আমরা এখন দেখছি যে এখন এই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থা একদমই শান্ত বলা যায়। এখানে নেতাকর্মীরা আছে, তারা এখনও মনোনয়ন ফর্ম নিচ্ছেন এবং আজকে কিন্তু আপনি জানেন যে মনোনয়ন ফর্ম জমাও দেওয়া যাচ্ছে। প্রথমে দুদিন আজকে পর্যন্ত সময় ছিল, অর্থাৎ আজকে তৃতীয় দিন, তবে পরবর্তীতে আরও দুদিন বাড়ানো হয়েছে। আজকে মনোনয়ন ফর্ম তুলেছে এবং জমাও দেওয়া হয়েছে। আজকে আমাদেরকে বিকেল 4টা পর্যন্ত যে পরিসংখ্যান দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে যে 277টি মনোনয়ন ফর্ম আজকে বিক্রি হয়েছে এবং 337টি ফর্ম আজকে জমা পড়েছে এবং আগামীকাল এবং পরশু অর্থাৎ শুক্রবার পর্যন্ত কিন্তু এই মনোনয়ন ফর্ম কেনা এবং জমা দেওয়া চলবে। তবে এখন যেহেতু দুপুরে একটি সংঘর্ষ হয়েছে, তবে এখন এই নয়াপল্টনে আসলে নেতাকর্মীরা অবস্থান করছে, তবে এখন আসলে নয়াপল্টনে আর সেই ধরনের কোনো পরিস্থিতি নেই, এখন শান্ত পরিস্থিতি বলা যায়। তবে আজকের মতো প্রায় মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমা দেওয়া আজকের মতো প্রায় শেষের দিকে। তবে কালকে সকাল থেকে আবারও শুরু হবে এই মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমা দেওয়া। রাহুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন রাহুল রায়। এবারে জানিয়ে দেব বিআরবি হসপিটালস লিমিটেড ভোটের খবর। আজকের ভোটের খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ইসমাত। ধন্যবাদ তাসফিন। ভোটের খবরের আজকের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি ইসমাত। শুরুতেই থাকছে নির্বাচন কমিশনের সাথে ঐক্যফ্রন্টের বৈঠকের খবর। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনারদের সাথে একটি বৈঠক করেছে। সেখানে তারা নির্বাচন 1 মাস পিছিয়ে দেওয়ার দাবি করেছে। কমিশনের পক্ষ থেকে দাবিকে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। কিছুক্ষণ আগে এই বৈঠকটি শেষ হয়। এদিকে ঐক্যফ্রন্টের সাথে বৈঠক শেষে নির্বাচন কমিশন আওয়ামী লীগের সাথে বৈঠক করেছে। সেখানে রয়েছেন সোমা ইসলাম, আমরা কথা বলছি তার সঙ্গে। সোমা, ইসির সাথে ঐক্যফ্রন্টের বৈঠক বিষয়ে ফলাফল কি হলো আমাদেরকে একটু জানান। 3:30টার সময় ইসির সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যফ্রন্টের 14 সদস্য নেতৃবৃন্দ এবং সেই বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পর জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা যেটি ভুল কথা জানিয়েছেন, তাদের কিন্তু প্রধান দাবি ছিল 3 সপ্তাহ অর্থাৎ 1 মাস নির্বাচন পিছিয়ে দেওয়ার। সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন বলেছে বিষয়টি তারা বিবেচনায় রাখবে। এমন ইভিএম ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনা মোতায়েন এবং বিভিন্ন জায়গায় নির্বাচনী যারা পর্যবেক্ষক হবে এবং নির্বাচন কর্মকর্তা কারা হবেন, নানান বিষয় নিয়ে তারা বৈঠক করেছেন 2 ঘন্টার। তবে তাদের সবচেয়ে বড় যে বিষয়টি বৈঠক শেষে আমাদেরকে জানিয়েছেন যে পল্টন বিএনপি অফিসের সামনে যে সংঘর্ষ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, সেখানে কিন্তু তারা বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে তারা দায়ী করেছেন। একই সঙ্গে তারা দায়ী করেছেন সরকারকে, বলছেন সরকারি নির্বাচনী পরিবেশ নষ্ট করছে, এই অভিযোগটি তারা করেছেন। একই সঙ্গে তারা আরও বলেছেন যে জাতীয় ঐক্যফ্রন্টে নির্বাচনে থাকা না থাকা পুরোটাই কিন্তু নির্ভর করবে সরকার, নির্বাচনকারী সরকার এবং নির্বাচন কমিশনের আচরণের উপরে। তবে সরকার এবং নির্বাচন কমিশনের আচরণ যে শুভ লক্ষণ কি বলে দেখতে পাচ্ছেন না বলে এই মন্তব্য করে গেছেন নেতারা তাদের বৈঠক শেষ করে। আর
এক্ষুনি মানে কিছু আগে কয়েক মিনিট আগেই আওয়ামী লীগের এইচ.টি. ইমামের নেতৃত্বে যে বৈঠক শুরু হয়েছিল সেটিও শেষ হয়ে গেছে। আমরা আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা বৈঠকের বিষয়বস্তু নিয়ে কথা বলবেন। তবে আমরা এটুকু অনুমান করতে পারি যে আজকে বিএনপির যে পল্টন অফিসের সামনে যে সংঘর্ষ হয়েছে সার্বিক বিষয়গুলো নিয়েই আওয়ামী লীগ কিন্তু বলেছে নির্বাচনী পরিবেশকে তারা যে বিনষ্ট করছে, আওয়ামী লীগ একটু একটু করে বিনষ্টের দিকে যাচ্ছে, সেই কঠোর পদক্ষেপ নেয় সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশের দাবি আসলে নির্বাচন কমিশনের কাছেও করে গিয়েছেন, করবেন বলে আমরা যেমনটা মনে করছি। এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যে যে এইচ.টি. ইমাম তার সংবাদ সম্মেলন করবেন নির্বাচন কমিশনের বৈঠক শেষ করে সাংবাদিক গণমাধ্যমে, তখন আমরা কিন্তু আর বাকিটা জানিয়ে দিতে পারবো আসলে কোন কোন প্রেক্ষাপট এবং কি কি দাবি নিয়ে তারা আজকে এই দিন শেষে নির্বাচন কমিশনের সঙ্গে আবারও বৈঠক করলেন। তাহলে সোমা, আপনি কি বলছেন যে ঐক্যফ্রন্টের সাথে এইচ.টি. ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের বৈঠকটি এখনো হয়নি? ঐক্যফ্রন্টের সাথে তো বৈঠক হয়ে গেছে 3:30টার সময় প্রধান নির্বাচন কমিশনের, সেটা 2 ঘন্টা চলেছিল। সেই বৈঠক শেষ করে কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকটি, যেটাতে করে প্রধান নির্বাচন কমিশনার সেই বৈঠকে ছিলেন। অর্থাৎ দুটো বৈঠকই শেষ হয়ে গেছে এবং আমরা এখন অপেক্ষা করছি যে আওয়ামী লীগের সাথে যে বৈঠকে কি কথা হলো সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গণমাধ্যমে জানাবেন আনুষ্ঠানিকভাবে, সেই অপেক্ষা আমরা করছি। সোমা, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও আমরা আপনার কাছে ফিরে আসবো। দর্শক, কথা বলছিলাম সোমা ইসলামের সঙ্গে, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন ইসির সাথে ঐক্যফ্রন্ট এবং আওয়ামী লীগের বৈঠকের খবরাখবর। এদিকে নৌকার পক্ষে সকলকে একসাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, যারা নৌকার বিপক্ষে থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও জানিয়েছেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের এবার মনোনয়ন দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন কাজিম দাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংসদীয় 300 আসনের বিপরীতে প্রায় 4000 মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের। তাদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়। নির্বাচন সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দেন দলের সভাপতি। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদেরকে বলেছেন যে আগামী 2018 সালের নির্বাচন আওয়ামী লীগের জন্য একটা অস্তিত্বের নির্বাচন। এ নির্বাচনে পরাজিত হওয়ার কোনো অবকাশ নাই। একমাত্র আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পরাজিত করার মতো শক্তি বাংলাদেশে কারোই নাই। ঐক্যবদ্ধ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক তাকেই সমর্থন দিয়ে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য স্ব এলাকায় গিয়ে সংগঠনের স্বার্থে কাজ করার জন্য। পাশাপাশি উনি এও বলেছেন যে উপজেলা চেয়ারম্যান, মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যান তাদেরকে মনোনয়ন দিবেন না। যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে তাদেরও হুঁশিয়ার করেন শেখ হাসিনা। ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে একত্রিতভাবে আমরা লড়াই করব। স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপন করতে পারে সেই লক্ষ্যে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশ দিয়েছে। নৌকার বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেন সেক্ষেত্রে তার জন্য আজীবনের একটা পানিশমেন্টের ব্যবস্থা থাকবে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ নিয়ে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারুণ্যের শক্তি এবং নারীরা, এই দুশক্তি হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের প্রধান হাতিয়ার এবং সবাইকে তিনি ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এবং আমাদের মনোনয়ন প্রার্থীরা নেত্রীকে কথাও দিয়ে গেছেন তারা ঐক্যবদ্ধ থাকবেন। পার্লামেন্টের বোর্ডের বৈঠকের মাধ্যমে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করবে আওয়ামী লীগ। কাজিম দাদ, চ্যানেল আই, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চতুর্থ দিনের মতো জাতীয় পার্টির মনোনয়ন বিক্রি ও জমা দেওয়া চলছে। 4 দিনে 2418টি মনোনয়ন ফর্ম বিক্রি করেছে দলটি। বনানীর কার্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, মহাজোট নয়, একক নির্বাচনেই আগ্রহী জাতীয় পার্টি। দলের মহাসচিব জানিয়েছেন, জাতীয় পার্টি 300টি আসনে প্রার্থী দেবার প্রস্তুতি রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আফরোজা হাসি। উৎসাহ উদ্দীপনায় চতুর্থ দিনেও মনোনয়নপত্র সংগ্রহ করতে ও জমা দিতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের মনোনয়ন প্রত্যাশীরা। মহাজোটের সাথে নির্বাচনে আপত্তি না থাকলেও একক নির্বাচনেই আগ্রহী জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূল নেতা হিসেবে আমরা চাই, কর্মীরা চাই, আগামীতে যেন জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে মহাজোটে আমাদের নির্বাচন করতে হয়, তবে সব পার্টির চেয়ারম্যানের তো সিদ্ধান্ত আমরা মেনে নিতে হবে। তা আমরা চাই যে এককভাবে নির্বাচন করলে আমরা ইনশাল্লাহ জয়লাভ করবো। ভোটাররা কোনো সময় তারা
লাঙ্গল থেকে তারা মুখ ফিরে নেয়নি, তারা লাঙ্গলের এখনই ব্লাইন্ড তারা সাপোর্টার। তৃণমূল পর্যায়ের সাথে আমরা যেহেতু আমাদের যোগাযোগ আছে, তারা সবসময় বলছে যে 350 আসনে ভোট করুক। যে জাতীয় পার্টি পৃথক নির্বাচন করলে আমার মনে হয় যে এই বছরে ভালো করতে হবে। রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে দলের মহাসচিব বলেছেন, মহাজোটে গেলে আসন ভাগাভাগি নিয়ে সরকারের সঙ্গে দর কষাকষি করবে তার দল। 300 আসন নিয়ে আমরা চলছি, আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং এখানে যদি আমাদের জোট আরও বাড়াতে হয়, এটার সমৃদ্ধি যদি হয় তাহলে এইটাই স্বাভাবিক, কারণ নূতন মেরুকরণ তো সব দলই করছে। আমরা একটা সম্মিলিত জোট গঠন করেছি, এটার আকার আরও বাড়তে পারে, সেটা মহাজোট নামে হইতে পারে, অন্য নামে হইতে পারে, কি নামে হবে হওয়ার আগে আনুষ্ঠানিকভাবে তো কিছু বলা যায় না। নির্বাচন তো সন্নিকটে, বেশি সময় তো নেওয়ারও কোনো সুযোগ নাই, ইচ্ছা করলেই সময় নিয়ে বসে থাকা যাবে না, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। 15 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা নেবে জাতীয় পার্টি। 17 নভেম্বর দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে দলের পার্লামেন্টারি বোর্ড। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, ভোটের খবর এই ছিল আজকের আয়োজন। ফিরে যাচ্ছি মূল সংবাদে তাসফিনের কাছে। ইসমাত, ধন্যবাদ আপনাকে। এবারে জানিয়ে দেব বাংলাদেশ জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ 2018। ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। জিম্বাবুয়ের জন্য 443 রানের টার্গেট ছুড়ে দিয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে 218 সাথে দ্বিতীয় ইনিংসে 224 রান যোগ করে ইনিংস ঘোষণা করেন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ। দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ 76 রান। শেষ দিন তাদের প্রয়োজন 367 রান আর বাংলাদেশের 8 উইকেট। সাদি মাহমুদের রিপোর্ট। 443 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন জিম্বাবুয়ের দুই ওপেনার। তবে জুটি খুব বেশি বড় হতে দেননি টাইগার স্পিনাররা। দলীয় 68 রানের মাথায় মাসাকাজ্জাকে তুলে নেন মেহেদি মিরাজ। দলীয় 70 রানে 43 রান করা ব্রায়ান চারিকে তুলে নেন তাইজুল ইসলাম। দিনের বাকি সময়টাতে আর দুর্ঘটনা ঘটতে দেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। এর আগে প্রথম ইনিংসে 304 রানে অল আউট হওয়া জিম্বাবুয়েকে ফলো অনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেই বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। খুব দ্রুতই ফিরেছেন 3 টপ অর্ডার লিটন, ইমরুল ও মুমিনুল। 25 রানে 4 উইকেট হারিয়ে দলের ব্যাটিং লাইন আপকে দেখাচ্ছিল দিশেহারা। সেখান থেকে দলকে টেনে তোলেন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ ও মোহাম্মদ মিঠুন। গড়েন 118 রানের পার্টনারশিপ। বিপদ কাটিয়ে জিম্বাবুয়ের জন্য দাঁড় করান একটি চ্যালেঞ্জিং স্কোর। মিঠুন হাফ সেঞ্চুরি করে আউট হলেও ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 8 বছর পর সেঞ্চুরি পেলেন মাহমুদুল্লাহ, আর তাতেই সফরকারীদের জন্য টার্গেট বেশ চ্যালেঞ্জিং 443 রান। Teammate Mahmudullah Riyad gets his second test match 100. ম্যাচ জিততে শেষ দিন বাংলাদেশের প্রয়োজন 8 উইকেট আর জিম্বাবুয়ের প্রয়োজন 367 রান। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তারার রেকর্ড 418 রান। 2003 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেটি করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর তাই জিম্বাবুয়েকে এই ম্যাচ জিততে বিশ্ব রেকর্ড গড়েই জিততে হবে। সাদি মাহমুদ, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেট স্টেপেনি সিটি ফার্ম প্রবাসী বাঙালিদের কৃষি চর্চার অনন্য ক্ষেত্র। শিক্ষা ও শিল্প চর্চার অন্যতম মাধ্যম হিসেবে কৃষি ও প্রকৃতিকে সেখানে দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। টাওয়ার হ্যামলেটের একেবারে কেন্দ্রস্থলে এক টুকরো সবুজের আয়োজন। সবটুকু মনোযোগ আর মমতা দিয়ে এখানে কাজ করছেন প্রবাসী বাঙালি মায়েরা। তরতাজা ফসল ফলিয়েই দূর করছেন বয়স্ক সময়ের সব অসুস্থতা। ডাক্তারে কইছে এখন ডায়াবেটিস যখন কিছু দেখো গার্ডেনও গিয়া গিয়ে কথা রাখবে কি তারা কিছু নাম দেখাইয়া বাড়ি জায়গা খাইছি। আমি এনজয় করি এখানে, এই যে একটু পরিশ্রম করলে আমার একটু স্বাস্থ্য ভালো হয়, বুঝছেন। আর ডাক্তার অ্যাডভাইস দেয় যে তুমি এক্সারসাইজ করো, তো এক্সারসাইজ তো এটাই আমার এক্সারসাইজ হয়। এক টুকরো জমি ভাড়া নামমাত্র। এখানেই বাংলাদেশের বিভিন্ন ফল ফসলের বীজ পুঁতে দিয়ে নিয়মিত পরিচর্যা, এর মধ্যেই জীবন আনন্দ খুঁজে পেয়েছেন বয়স্ক সব নাগরিক। আসলাম একটু, আর ভালো লাগে গ্রিন, এইসব তো সব গ্রিন। বীজ চারা কোথায় পান? বীজ
আচ্ছা, এখান থেকে পাওয়া যায় সব না? দেশি চারা, দেশি বীজ পাওয়া যায়? পোকামাকড় আক্রমণ করে না? পোকামাকড় লাগে না? তখন কি করেন? এটা কি কচুমুখী? আচ্ছা, এগুলো কবে লাগাইছিলেন? কয় মাস আগে? ও, আপনাদের এই মাটি তো খুব উর্বর, তাই না? জোর আছে মাটিতে অনেক। হ্যাঁ, এগুলো কি কম্পোস্ট দিয়ে করেন? সার দেন। আচ্ছা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের এক স্মৃতিক্ষেত্র 3 একরের এই সিটি ফার্ম। এই ক্ষেত্রকে বলা যেতে পারে এক শিশু স্বর্গ। So basically the students are coming for the education purpose, they visit the places, right? হ্যাঁ, স্কুলের শিক্ষার্থীরা এখানে আসে কৃষি সম্পর্কে জানতে বুঝতে। বলতে পারেন এটা কৃষি শিক্ষার একটা কেন্দ্র। এখানে শিশুরা যুক্ত হয় কৃষির নানান চর্চার সঙ্গে, দেখে দেখেও শেখে অনেক কিছু। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, ভালো থাকা, সুস্থ থাকা, সবুজের সাথে থাকার জন্যে শেষ অবলম্বনটুকু কৃষি হয়ে ওঠে। এখানে যেমন ইস্ট লন্ডনের এই বাগানটাতে বাঙালি অনেক মায়েরা কৃষির সাথে যুক্ত হচ্ছেন, ফসল উৎপাদন করছেন, নিজেরা ভালো থাকছেন। শুধু তাই নয়, পাশাপাশি প্রজন্মকে কৃষি শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য সম্মুখ জ্ঞানের একটা আধার এখানে। লন্ডনের স্ট্যাপনি সিটি ফার্ম থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ। এ প্রতিপাদ্যে নানা কর্মসূচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন হয়েছে। জনগণের জন্য ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এন্ড্রোকাইনোলজি বিভাগ র্যালি ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন। বুধবার সকালে শাহবাগে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও ডায়াবেটিস সমিতি সহ বিভিন্ন সংগঠন র্যালি ও আলোচনা সভা করে। দিবসটি উপলক্ষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের পরামর্শ দেওয়ার কর্মসূচি পালন করেছে। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। সিঙ্গাপুরে আসিয়ান দেশসমূহের সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে বৈঠকে মিয়ানমারের নেত্রী অং সান সুচির রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রোহিঙ্গা সংকট মোকাবিলায় মিয়ানমার সরকারের এবং দেশটির সেনাবাহিনী অত্যাচার নির্যাতনের সমালোচনা করেছেন। তিনি অং সান সুচিকে মিয়ানমার সেনা কর্তৃক রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের বাসভূমি থেকে উচ্ছেদের নিন্দা জানিয়ে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে নির্বাসিত 7 লাখ রোহিঙ্গাদের ফেরত নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশটিতে সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান। অন্যদিকে সুচি রোহিঙ্গা সংকট বিষয়ে মিয়ানমার সরকারের অবস্থান তুলে ধরেন বৈঠকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন সুচির অনুরোধেই সম্মেলনের এক ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিটল টাটা বিশেষ সংবাদ। বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন বলিউড স্টার দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ইটালির লেকোমোতে আজ হয়েছে কোঙ্কানির প্রধান অনুষ্ঠান। পরের দিন রয়েছে স্বীকৃতির জাঁকজমক আয়োজন। সাবরিনা হাসানের রিপোর্ট। দীপ বীরের ভালো লাগার শুরুটা ছিল সঞ্জয় লীলা বানসালির রামলীলার শুটিং থেকে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিড়িতে বসলেন বলিউডের লাভ বার্ডস। ইতালির লেক কোমোতে রাজকীয় আয়োজনে গাঁটছড়ি বাঁধলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। মেহেদি সঙ্গীত ছাড়াও কোঙ্কানি প্রথা মেনে আংটি বদল করেন তারা। অনুষ্ঠান শুরুর আগে গিটার বাজিয়ে দুই পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়াও আমন্ত্রিত বিশ্বের নামিদামি ব্যক্তিত্বরা। নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি রাখা হয়েছে বেশ। অনুষ্ঠান স্থলে ঢোকার আগে অতিথিদের হাতে বিশেষ ব্যান্ড পরিয়ে দেওয়া হয়। প্রত্যেকের মোবাইল ফোন এবং ক্যামেরা লেন্সে স্টিকার লাগিয়ে দেওয়ার খবরও পাওয়া গেছে।
বিয়েতে আমন্ত্রিত অতিথিরা উপহার দিতে চাইলে নির্দিষ্ট কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থায় দেওয়ার অনুরোধ করেছেন দীপ ভীর। দীপিকা রণবীরের বিয়ের অনুষ্ঠানের বীমা করার কথাও শোনা যাচ্ছে। স্বীকৃতির আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দুদিনের রাজকীয় বিয়ের জাঁকজমকতা শেষ হবে আগামীকাল। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। যতদিন পারা যায় কর না দিয়ে থাকি, এই চিন্তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের কর শিক্ষণ অনুষ্ঠানে তিনি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। সারা বছর কর অফিসে মেলার মতো আন্তরিকতার সাথে কর দেওয়ার পরিবেশ ধরে রাখার পরামর্শ দেন তিনি। রিজবিন ওয়াজের রিপোর্ট। কর মেলার দ্বিতীয় দিন ঢাকা সহ সারা দেশে করদাতাদের আগ্রহ মেলা শেষ হওয়ার আগে রিটার্ন জমার। সকাল 9টা থেকে টানা 5টা পর্যন্ত ব্যস্ত সবাই। রোভার স্কাউট সদস্য থেকে শুরু করে কর কর্মকর্তা, করদাতা, ব্যাংকের কর্মকর্তা। কেউ বা রিটার্ন ফর্ম পূরণ করছেন, কারো দরকার টিআইএন সার্টিফিকেট, কেউ এসেছেন নতুন করদাতা হতে। এই মেলাতে অফিসারদের কাছে গেলেও পাওয়া যায় এবং কর্মচারীদের কাছে গেলেও ওরকম ভালো ব্যবহার পাওয়া যায়। মেলা সহজ হয়ে ওঠে, বিষয়গুলি সব কিছু একসাথে থাকে। দেখা গেলো ফিল আপ করতে গিয়ে কোনো সমস্যা হলো, আমি হেল্প ডেস্ক থেকে সাহায্য নিতে পারছি। আমি হয়তো ট্যাক্সটা সব রিটার্নটা জমা দিলাম, তারপরে যে আনুষঙ্গিক কাজ করবো সেগুলো হয়ে যাচ্ছে। আমার মা গভর্নমেন্ট জব করে, তো আমার মা মনে কর দেবে, তাই এখানে এসেছে। হ্যাঁ, এখানে আমার মনে হয় সহজ। 8 বছর ধরে মেলার আয়োজন জাতীয় রাজস্ব বোর্ডের। প্রতি বছর বাড়ছে পরিসর। 62টা স্পটেই এই কর মেলা চলছে। বিভিন্ন কর কমিশনারদের আলাপ আলোচনা হয়েছে। প্রত্যেকটা জেলার যে মেলাগুলো হচ্ছে সে সম্বন্ধে খবর নিয়েছি। প্রত্যেকে বলেছে যে গতবারের চেয়ে এবার উপস্থিতি, রিটার্ন পড়ার হার এবং সম্মানিত করদাতাদের আগমন অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষার্থীরা এসেছিলেন কর শিক্ষণ কার্যক্রমে। কেবল ভালো ফল নয়, দেশ সেবার ব্রত গ্রহণের আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। ট্যাক্স পেয়াররা নির্বিঘ্নে আয়কর দেন। আপনারা মেলায় যেরকম দিবেন, মেলা ছাড়াও আমাদের অফিসে গিয়ে দিবেন। হয়রানি কিন্তু খুবই কম হয় নির্বিঘ্নে ট্যাক্স দেওয়ার জন্য। যারা এখনও ভয়ভীতি কাজ করে ট্যাক্সে অন্তর্ভুক্ত হইলে ভবিষ্যতে আরও অনেক বেশি ট্যাক্স দিতে হবে, এই ধরনের মনোভাব যেন না হয়। যার যার ন্যায্য ট্যাক্স সঠিকভাবে প্রদান করা হোক। মেলার দ্বিতীয় দিনে সারা দেশে সেবা নিয়েছেন 2,37,000 মানুষ। কর আদায় হয়েছে 551 কোটি টাকা। রিজবিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। নওগাঁয় চাষ হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান 72। পুষ্টিকর ও ফলনশীল জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান 62 চাষের পর এবছর ব্রি ধান 72 চাষ বেশি করেছে কৃষক। ইমরুল কায়েসে পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। তুলনামূলক বেশি ফলনশীল ও ধান কেটে মধ্যবর্তী সময়ে একই জমিতে রবি ফসল উৎপাদন সম্ভব বলে নওগাঁর মান্দা উপজেলায় ব্রি ধান 72 চাষে বেশি আগ্রহ দেখিয়েছে কৃষক। অল্প সময়ে ধানটা খুব সুন্দর হয় এবং ফলন ভালো হয় এবং মাঝখানে আর একটি ফসল আমি করে নিতে পারি। 10 কাঠা মাটিতে জিন ধান করেছি, মানে জিন ধানটা অল্প সময়ে ধানটা পেকে যায়। আমরা এই জিন ধানটা পেয়েছি সিকিটিভি থেকে এবং এটা সহযোগিতা করেছেন হারভেস্ট প্লাস। নওগাঁর মান্দা এবং রাজশাহীর তানোর ও মোহনপুর উপজেলায় হারভেস্ট প্লাস বাংলাদেশের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি ৩,৮০০ কৃষককে ব্রি ধান 72-এর বীজ বিনামূল্যে সরবরাহ করেছে। 13 সাল থেকে অদ্যাবধি অত্র অঞ্চলে ব্রি ধান 72, 74, 62, 72 এই পুরো ধানগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে কৃষকরা নিজেরা চাষ করে নিজেরাই খাক, নিজেরা খেয়ে তাদের যে পুষ্টি
চাহিদা, সে পুষ্টি চাহিদা পূরণ করুক। আমন মৌসুমে অন্যান্য জাতের ধান চাষে সময় লাগে 155 থেকে 160 দিন। অন্যদিকে বীজতলায় বীজ বোনা থেকে শুরু করে কাটা পর্যন্ত বৃধান 72 চাষাবাদে মোট সময় লাগে মাত্র 130 দিন। আমি বলবো যে খুবই সমৃদ্ধ একটি ধান, রোগবালাই খুবই কম, আর সব থেকে বড় ব্যাপার যে আমাদের মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে জিঙ্কের যে ঘাটতিটা আছে, আমরা যদি এই বৃধান 72-এর ভাতটা খাই তাহলে আমরা কার্বোহাইড্রেট অর্থাৎ ভাতের সঙ্গে আমরা কিন্তু জিঙ্কটাও পাবো। জেলায় প্রতি বিঘা জমিতে বৃধান 72-এর ফলন পাওয়া গেছে 22 থেকে 24 মণ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার কমাতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের অধিদপ্তরের মত বিনিময় শেষে ব্যবসায়ীরা বলেছেন বিকল্প ব্যাগ পেলে পলিথিন বন্ধ করা সহজ হবে। জাহিদুজ্জামানের রিপোর্ট। নিষিদ্ধ হলেও রাজধানীর অলিগলিতে গোপনে কারখানা বসিয়ে তৈরি হচ্ছে পলিথিন শপিং ব্যাগ। পরিবেশ অধিদপ্তর প্রায়ই অভিযান চালালেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এর উৎপাদন। আর নিষিদ্ধ এ পলিথিন ব্যবহার হচ্ছে দেদারসে। যে পণ্যই কিনছেন ক্রেতারা নিয়ে যাচ্ছেন পলিথিন ব্যাগে। উপায় নেই, তাই ক্ষতিকর জেনেও দিয়ে যাচ্ছেন ক্রেতাদের। মত বিনিময় সভায় সহজলভ্য বিকল্প ব্যাগের দাবি তোলেন ব্যবসায়ী নেতারা। 2002 সাল থেকে বন্ধ করা নিষিদ্ধ, কিন্তু আজও কি বন্ধ হয়েছে? 2018 সাল চলছে, 16 বছর কেউ বন্ধ করতে পারেনি। কারণ বিকল্প কোনো ব্যবস্থা নাই। আগে আপনারা কারখানা বন্ধ করেন, আগে আপনাদের ট্রেড লাইসেন্স তাদেরকে বন্ধ করেন। আমরা নিরীহ নরম মানুষ, আমাদের উপর প্রেশার না দিয়া। মত বিনিময় সভায় বাংলাদেশে উদ্ভাবিত পাটের তৈরি পচনশীল সোনালী পলিথিন ব্যাগ ব্যবসায়ীদের দেখানো হয়। এই বিকল্প ব্যাগ সহজলভ্য করার চেষ্টা চলছে বলেও জানায় পরিবেশ অধিদপ্তর। মোবারক সাহেবকে যিনি আবিষ্কার করছেন, ওনাকে আমরা ডেকে তাকে একটা অর্থ এটাকে আরো বাকি কমার্শিয়ালি করার জন্য বিরাট আকারে আসার জন্য আমরা কিন্তু সরকার জলবায়ু ট্রাস্ট থেকে টাকা দিবে যে আপনি আরো বড় করে করেন এটা। পলিথিন ব্যাগ শেষ পর্যন্ত গিয়ে পড়ছে নদী ও সমুদ্রে। এর ক্ষুদ্র কণা মাছের সঙ্গে খেয়ে ফেলছে মানুষ, যা ক্যান্সার সহ মরণঘাতী বিভিন্ন রোগের কারণ। তাই ব্যবসায়ীদের পলিথিন মুক্ত বাজার গড়ে তোলার আহ্বান জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের বুধবারের লেনদেন। তবে বেড়েছে একটি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইএস সূচক 13 পয়েন্ট কমে 5245 পয়েন্টে দাঁড়িয়েছে। হাত বদল হয়েছে 337টি কোম্পানি, 631 কোটি 61 লাখ টাকার শেয়ার মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে 138টির, কমেছে 137টির এবং অপরিবর্তিত ছিল 62টি কোম্পানির শেয়ারের দাম। আবারও নিচ্ছে অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর ফিরে এসে খেলার খবরে যা থাকছে। ঢাকা টেস্টে জিতে সিরিজ বাঁচানোর সুযোগ বাংলাদেশের। শেষ দিন বোলারদের দায়িত্ব নিতে হবে বললেন মেহেদী হাসান মিরাজ।